হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গত কয়েকদিন আগে সোমালিয়ান জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ জিম্মি হওয়ার ঘটনা আমরা কম বেশি সবাই জানি। এফআর এক্সপ্লেনেশন চ্যানেলের মুভি এক্সপ্লেন সিরিজের আজকের পর্বে আমরা 2009 সালে ঘটে যাওয়া এমনই এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ক্যাপ্টেন ফিলিপস এক্সপ্লেন করতে চলেছি। সিনেমাটি 2013 সালে মুক্তি পেয়েছিল, যার আইএমডিবি রেটিং 7.8। এই সিনেমাটির বাজেট ছিল $55 মিলিয়ন, যেখানে এই সিনেমাটি সেই সময়ে ওয়ার্ল্ড ওয়াইড $221 মিলিয়ন আয় করেছিল। তো আর দেরি না করে আমরা সিনেমার মূল গল্পে চলে যাই। সিনেমার শুরুতে আমরা ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে দেখতে পাই, যিনি মায়ার্কস আলাবামা নামক জাহাজের ক্যাপ্টেন। আর এটি ছিল আমেরিকান নেভির অন্তর্গত মালপত্র বহনকারী একটি জাহাজ, যেগুলোকে আসলে কার্গো শিপ বলা হয়। আর প্রতিবারের মতো এবারও ক্যাপ্টেন ফিলিপস আফ্রিকার ক্ষুধার্ত দরিদ্র মানুষদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে একটা দীর্ঘ সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এরপর আমরা সোমালিয়ার একটি দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা কিছু মানুষদের দেখতে পাই। এরা আসলে জলদস্যু। সমুদ্রের বিভিন্ন জাহাজে লুটপাট করেই এরা জীবনযাপন করে, আর কিছু প্রভাবশালী মানুষ টাকার লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে জাহাজ লুট করায়। তো এরপর সেই জলদস্যুরা তাদের শিকার খুঁজতে বেরিয়ে পড়ে। তারা তাদের ছোট নৌকাগুলো নিয়ে তাদের মূল জাহাজে চলে আসে। আসলে ডাকাতির সময় এই জাহাজটি তাদের মাদারশিপ হিসেবে কাজ করে। এরপর আমরা দেখি ক্যাপ্টেন ফিলিপস ওমানের সালালাহ বন্দরে এসে পৌঁছায়। জাহাজের কন্টেইনার গুলো লোড করা শেষ হলে ক্যাপ্টেন জাহাজ ছাড়ার নির্দেশ দেয়। জাহাজ ছেড়ে দেওয়ার পর ক্যাপ্টেন ও জাহাজের বাকি ক্রু মেম্বাররা তাদের রুটিন ওয়ার্ক গুলো করতে থাকে। ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে জানায় তাদের জাহাজ সোমালিয়ান উপকূলের কাছাকাছি দিয়ে কেনিয়ার মোম্বাসায় পৌঁছাবে। জাহাজ সোমালিয়ান উপকূলের কাছাকাছি দিয়ে যাবে শুনে ক্যাপ্টেন কিছুটা চিন্তায় পড়ে যায়। তাই তিনি জাহাজের সিকিউরিটি আরো শক্তিশালী করতে বলেন, কারণ তাদের জাহাজ যে পথ দিয়ে যাবে সেই পথে জলদস্যুদের উৎপাত অনেক বেশি। তাই তিনি জাহাজের সকল এন্ট্রি ডোর গুলো লক করে রাখতে বলেন। রাতে ক্যাপ্টেন সেই পথের জলদস্যুদের সম্পর্কে রিসার্চ করেন এবং সকালে ঘুম থেকে উঠে তিনি জাহাজের সমস্ত ক্রুদের একটি সিকিউরিটি ডিল করতে বলেন, কারণ তিনি দেখতে চান যে যদি কোনো জলদস্যু তাদের জাহাজে হামলা করে তাহলে তার টিম মেম্বাররা সেটাকে কিভাবে মোকাবেলা করবে। তো এরপর তারা সিকিউরিটি ডিল শুরু করে এবং জলদস্যুদের থেকে বাঁচার জন্য জাহাজের চারদিকে ওয়াটার ক্যানন সেট করে রাখে, যাতে জলদস্যুরা জাহাজের কাছাকাছি এলে সেই ওয়াটার ক্যানন দিয়ে তাদেরকে আটকানো যায়। অন্যদিকে সোমালিয়ান জলদস্যুরা রেডিও ট্রান্সমিটারের সাহায্যে আশেপাশে কোনো জাহাজ আছে কিনা ট্র্যাক করে দেখছিল। আসলে এরা কোনো জাহাজকে আক্রমণ করার আগে রেডিও সিগন্যালের মাধ্যমে সেই জাহাজের মানুষদের কথাবার্তা শুনে এবং যেই জাহাজে আক্রমণ করা সুবিধাজনক মনে করে সেই জাহাজেই হামলা করে। তো যাই হোক, সিগন্যাল ট্র্যাক করে এরা বুঝতে পারে ক্যাপ্টেন ফিলিপসের জাহাজটি অন্যান্য জাহাজ থেকে দূরে আছে, তাই তাদের জন্য এটা একটা সহজ টার্গেট। এরপর তারা তাদের দুটি স্পিড বোট নিয়ে ক্যাপ্টেনের জাহাজকে ফলো করা শুরু করে। এদিকে ক্যাপ্টেন যখন তার জাহাজের রাডারে সন্দেহজনক সিগন্যাল দেখে, তখনই সে বাইনোকুলারের মাধ্যমে দূর থেকে দুটি স্পিড বোট তাদের জাহাজের দিকে আসতে দেখে। তাই তার সন্দেহ হয় যে এরা হয়তো জলদস্যু হতে পারে। তাই সে ইঞ্জিন রুমে ফোন দিয়ে জাহাজের গতিপথ ঘুরিয়ে অন্যদিকে যেতে বলে, কিন্তু এরপর দেখা যায় সেই স্পিড বোট গুলো তাদের গতিপথ ঘুরিয়ে তাদের পিছু পিছু আসছে। ক্যাপ্টেন জাহাজের সবাইকে জানায় জলদস্যুরা তাদের জাহাজে আক্রমণ করতে আসছে, তাই তিনি সবাইকে তৈরি হতে বলেন। তো ক্যাপ্টেনের কথা মতো সবাই যার যার মতো অবস্থান নেয়। আর এদিকে ক্যাপ্টেন দেখে যে জলদস্যুরা তাদের বোটের গতি আরো বাড়িয়ে দ্রুত এগিয়ে আসছে, তাই তিনি মেশিন অপারেটরকে জাহাজের গতি আরো বাড়াতে বলেন এবং সাহায্যের জন্য কোস্ট গার্ডদের ফোন করেন। কিন্তু তাদের কোনো রেসপন্স না পাওয়ায় সে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসে ফোন করে, কিন্তু তারা চেক করে জানায় ওরা হয়তো জেলে হতে পারে, মানে ব্যাপারটাকে গুরুত্ব দেয় না আর কি। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত বড় জাহাজে কোনো গানম্যান কিংবা সিকিউরিটি গার্ড নেই কেন? আসলে আন্তর্জাতিক নিয়ম অনুসারে এই ধরনের কোনো কমার্শিয়াল জাহাজে অস্ত্র রাখার নিয়ম নেই। তো যাই হোক, জলদস্যুরা কাছাকাছি চলে আসলে জাহাজের সবাই অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময় ক্যাপ্টেনের মাথায় একটা প্ল্যান আসে। সে বুঝতে পারে যে জলদস্যুরা হয়তো তাদের কথাবার্তা রেডিও সিগন্যালের মাধ্যমে শুনতে পারছে, তাই তিনি ওয়্যারলেস হাতে নিয়ে এমন ভাবে কথা বলতে শুরু করেন যাতে মনে হয় সে কোনো নেভি যুদ্ধ জাহাজের সাথে কথা বলছেন। সে এমন একটা ভান করে যেন কিছুক্ষণের মধ্যেই নেভি তাদের সাহায্যের জন্য হেলিকপ্টার পাঠাচ্ছে। আসলে তিনি জলদস্যুদের ভয় দেখানোর জন্যই এরকম করছিলেন। এদিকে জলদস্যুরা তাদের ওয়্যারলেসের মাধ্যমে ক্যাপ্টেনের এইসব কথা শুনতে পায়, তাই তাদের মধ্যে
মধ্যে একটি দল ভয় পেয়ে স্পিড বোট ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এয়ার স্ট্রাইক হলে তাদের চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুসে নামক এই জলদস্যু ও তার দল তখনও জাহাজের পিছু করতে থাকে। তাই ক্যাপ্টেন দ্বিতীয় বোটটাকে তাড়ানোর জন্য জাহাজটিকে একবার বাম দিকে আর একবার ডান দিকে এইভাবে ঘোরাতে বলেন, যার কারণে জাহাজের পিছনের দিকে অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় একসময় সেই জলদস্যুদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং তারা সেখানেই বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ে। তো এই যাত্রায় জলদস্যুদের হাত থেকে বেঁচে গেলেও জাহাজের ক্রুদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতে থাকে, কারণ এত দূর পর্যন্ত যেহেতু জলদস্যুরা এসেছে এত সহজে তারা ছেড়ে দেবে না। তাই ক্যাপ্টেন জাহাজের সমস্ত কর্মচারীদের নিয়ে আলোচনায় বসেন। ক্যাপ্টেন সবাইকে নির্দেশ দেন যে আমাদের এখন সব সময় জাহাজের সিকিউরিটির দিকে নজর রেখে চলতে হবে। যদিও আমি সাহায্যের জন্য নেভিকে খবর দিয়ে দিয়েছি, তারপরও তারা যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের খুবই সতর্ক থাকতে হবে, কারণ এরা আবারও হামলা করতে পারে। তখন জাহাজের কিছু কর্মচারী বলে আমাদের মনে হয় যে জাহাজের গতিপথ বদলে অন্য দিক দিয়ে যাওয়া উচিত। তখন ক্যাপ্টেন বলে না, আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেই পথ দিয়েই যেতে হবে, কারণ বর্তমানে আমরা যে জায়গায় আছি এই অঞ্চলে এইরকম 5টা বড় বড় জলদস্যুদের দল আছে। তাই আমরা যে পথেই যাই না কেন কোনো না কোনো জলদস্যুদের দলের সম্মুখীন হব। আমাদেরকে যেভাবেই হোক মোমবাসা পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু যেটা ভয় ছিল সেটাই হয়। সোমালিয়ান জলদস্যুরা আবারও জাহাজটিকে আক্রমণ করার জন্য অন্য স্পিড বোট নিয়ে রওনা দেয়। পরের দিন সকালে ক্যাপ্টেন ফিলিপস দেখতে পায় যে জলদস্যুরা তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। তাই ক্যাপ্টেন আবারও কোস্টগার্ড এবং মেরিন পুলিশদের ব্যাপারটা জানালে তাদের কাছ থেকে সাহায্যের আশ্বাস পায়। এদিকে জলদস্যুরা জাহাজের একেবারে কাছাকাছি এসে গেলে ক্যাপ্টেন মেশিন অপারেটরকে ওয়াটার ক্যানন রেডি রাখতে বলে। এরপর জলদস্যুরা ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ করে বলে তোমরা ভয় পেও না, আমরা সোমালিয়ান কোস্টগার্ড, তোমাদেরকে চেক করেই ছেড়ে দিব, আর তোমরা যদি জাহাজ না থামাও তাহলে জাহাজের উপর ফায়ারিং করতে বাধ্য হব। কিন্তু ক্যাপ্টেন তো বুঝতেই পেরেছে যে এরা আসলে জলদস্যু, তাই তিনি তার অপারেটরকে জাহাজের গতি বাড়িয়ে ম্যাক্সিমাম স্পিডে নিয়ে যেতে বলে। জলদস্যুরা যখন দেখে যে ক্যাপ্টেন তাদের কথা শুনছে না তখনই তারা জাহাজের দিকে ফায়ারিং করা শুরু করে। ক্যাপ্টেন ও তার ক্রুরা কোনো রকমে তাদের জীবন বাঁচিয়ে নেয় এবং ওয়াটার ক্যানন চালু করে দেয়, আর তারপর জলদস্যুদের দিকে ফ্লেয়ার গান ছুড়ে তাদেরকে তাড়ানোর চেষ্টা করে এবং জাহাজটিকে বাম দিক ও ডান দিকে ঘোরাতে থাকে যাতে জলদস্যুদের বোট জাহাজের সাথে বাড়ি খেয়ে উল্টে যায়। কিন্তু অবশেষে দেখা যায় জলদস্যুরা জাহাজে সিঁড়ি লাগিয়ে উঠে পড়ে। তাই ক্যাপ্টেন আর কোনো উপায় না দেখে জাহাজের সব ক্রুদের ইঞ্জিন রুমে চলে যেতে বলে এবং ইঞ্জিন বন্ধ করে দিতে বলে, আর সে না বলা পর্যন্ত সবাইকে বাইরে আসতে নিষেধ করে দেন। দেখে মনে হচ্ছিল ক্যাপ্টেন আবারও কোনো প্ল্যান করছেন। তিনিও তার 2 জন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল রুমে থেকে যান, আর এরপরই জলদস্যুরা কন্ট্রোল রুমে এসে সবাইকে বন্দি করে ফেলে। তো জলদস্যুদের লিডার মুসে জানায় তারা জাহাজের অর্থ এবং সমস্ত মূল্যবান সম্পদ লুট করতে এসেছে। ফিলিপসকে তারা জিজ্ঞেস করে এই জাহাজে কি কি আছে। তখন ফিলিপস তাদেরকে বলে যে এই জাহাজে মিনারেল ওয়াটার এবং $30,000 রয়েছে, তোমরা চাইলে সেগুলো নিয়ে যেতে পারো। কিন্তু মুসে যখন জানতে পারে যে এটা একটা আমেরিকান শিপ তখন সে বলে মিনিমাম $20 মিলিয়ন না হলে আমরা তোমাদের ছাড়ছি না। ঠিক সেই সময় জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ক্যাপ্টেন জানায় জাহাজের গতি বেশি থাকায় ওভারলোড হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। তো তখন মুসে জাহাজের বাকি ক্রুদের ব্যাপারে জিজ্ঞেস করে যে তারা কোথায়, কিন্তু ক্যাপ্টেন বলে আমি জানি না তারা কোথায়, হয়তো কোথাও লুকিয়ে আছে। আর এরপর ক্যাপ্টেন জাহাজের ক্রুদের ডাকার অভিনয় করলে মুসে তার হাত থেকে রেডিও নিয়ে সবাইকে হুমকি দেয় যে যদি সবাই বাইরে বেরিয়ে না আসে তাহলে কন্ট্রোল রুমের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু এতেও কাজ না হলে মুসে ক্যাপ্টেনকে বলে সে জাহাজের তল্লাশি নিতে চায়। ক্যাপ্টেন তার কথায় রাজি হলেও সে বলে নিচে কিন্তু অনেক গরম এবং অন্ধকার, সেখানে গেলে তোমরা কিছুই পাবে না। তাছাড়া নিচে যাবার পর কোনো কারণে যদি জাহাজের ইমার্জেন্সি জেনারেটর বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে। আসলে ক্যাপ্টেন ফিলিপস ছিলেন খুবই বুদ্ধিমান, তিনি খুব ঠান্ডা মাথায় জলদস্যুদের কথা শোনার অভিনয় করছিলেন এবং তার সাথে থাকা ওয়্যারলেসের সুইচ অন করে দিয়েছেন যাতে সে জলদস্যুদের সাথে যা কথা বলছে তা যেন জাহাজের লুকিয়ে থাকা ক্রু মেম্বাররা শুনতে পায় এবং সতর্ক হয়ে যায়। তো যাই হোক, এরপর ক্যাপ্টেন ফিলিপসকে সাথে নিয়ে জলদস্যুরা জাহাজের ভিতরে সার্চ করতে যায়। ক্যাপ্টেন তাদেরকে জাহাজের বিভিন্ন জায়গা দেখাতে থাকলে মুসে সেখানে জাহাজের নকশা দেখতে পায় এবং ইঞ্জিন রুমে নিয়ে যেতে বলে। ক্যাপ্টেন জানতেন যে তার সমস্ত ক্রু ইঞ্জিন রুমেই লুকিয়ে আছে, তাই তিনি জলদস্যুদের বলেন যেহেতু ইঞ্জিন রুমে আলো এবং হাওয়া কিছুই নেই তাই আমাদের আগে পানি আনতে যেতে হবে এবং তারপর আমরা ইঞ্জিন রুমে যাব। তো এরপর যখন ফিলিপস রান্নাঘরে পানি আনতে যায় সেখানে সে তার একজন সহকর্মীকে লুকিয়ে থাকতে দেখে। তাই ক্যাপ্টেন চালাকি করে এমন ভাবে জলদস্যুদের সাথে কথা বলতে থাকে যে সে তার কথার মাধ্যমে তার সহকর্মীদেরও বিভিন্ন নির্দেশ দিচ্ছিল যে আসলে কি করতে হবে। তো এরপর ক্যাপ্টেন
ক্যাপ্টেন জলদস্যুদের বলে, এখানে কিন্তু অনেক জিনিসপত্র ছড়ানো আছে, তোমরা যেহেতু খালি পায়ে আছো তাই সাবধানে পা ফেলবে। আর ক্যাপ্টেন এই কথাটা এই জন্য তার সহকর্মীদের শুনে শুনে বলছিল যাতে জলদস্যুরা ইঞ্জিন রুমে পৌঁছানোর আগেই তারা কাচের টুকরো মেঝের মধ্যে বিছিয়ে রাখে। তাই এরপর জলদস্যুরা যখন ইঞ্জিন রুমের ভিতরে ঢুকতে যায় তখনই একজন জলদস্যুর পায়ে কাচ ঢুকে আহত হয়ে যায়। কিন্তু তারপরে জলদস্যুদের সর্দার মুছে ইঞ্জিন রুমটা ভালো করে খুঁজে দেখতে শুরু করে। অন্যদিকে আরেকজন ওয়্যারলেসে ক্যাপ্টেনের কথাবার্তার ইশারা বুঝে তাদের জাহাজের ইমার্জেন্সি জেনারেটরের সুইচ অফ করে দেয় যাতে ভিতরে সবকিছু অন্ধকার হয়ে যায় এবং বাধ্য হয়ে জলদস্যুরা উপরে উঠে আসে। এরপর ক্যাপ্টেন মুসেকে বলে, এই অন্ধকারের মধ্যে তুমি কাউকেই খুঁজে পাবে না, আর তার উপর তোমার একজন সদস্য আহত হয়ে গেছে, আগে ওর চিকিৎসা দরকার, না হলে কিন্তু ও মারা যাবে। তখন মুসে তার শাগরেদদের সাথে ফিলিপসকে উপরে পাঠিয়ে দেয় এবং নিজে সেখানেই থেকে যায় তল্লাশি করার জন্য। তো এই সুযোগে ইঞ্জিন রুমে লুকিয়ে থাকা কর্মীরা মুসেকে সেখানে বন্দী করে ফেলে এবং ওয়্যারলেসের মাধ্যমে কন্ট্রোল রুমে থাকা বাকি জলদস্যুদের জানায়, এই জাহাজ এবং জাহাজের ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও, কারণ তোমাদের সর্দার এখন আমাদের হাতে বন্দী। ক্যাপ্টেন তখন মুসেকে একটা প্রস্তাব দিয়ে বলে, তোমাদের কাছে তো এখন কোনো ভোট নেই আর তোমাদের দরকার টাকা, এই দুটোই আমরা তোমাদের দিব, বিনিময়ে তোমাদের এই জাহাজ মুক্তি দিয়ে চলে যেতে হবে। তোমরা কি এই শর্তে রাজি? কোনো উপায় না থাকায় মুসে রাজি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন মুসেদের বাকি সদস্যদের নিয়ে লাইফ বোটের কাছে গেলে তাদের মধ্যে কে কাকে আগে ছাড়বে এই নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। পরে তারা ঠিক করে আগে ক্যাপ্টেন তাদের লাইফ বোটের ভিতরে যাবে, তারপর মুসেকে ছেড়ে দিলে তারা ক্যাপ্টেনকে ছেড়ে দিবে। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। মুসে বোটের মধ্যে ঢোকার পরেই জলদস্যুরা ক্যাপ্টেনকে মেরে আহত করে এবং ক্যাপ্টেনকে তাদের সঙ্গে নিয়ে পালিয়ে যায়। মানে ক্যাপ্টেন ফিলিপস তার জাহাজ ও ক্রুদের বাঁচানোর জন্য নিজে কিডন্যাপ হয়ে যান। জলদস্যুরা ক্যাপ্টেনকে নিয়ে সোমালিয়ার দিকে যেতে শুরু করে। তবে ক্যাপ্টেন ফিলিপসের সহকর্মীরা কিন্তু হাল ছাড়ে না। তারা সব জায়গায় ক্যাপ্টেনের কিডন্যাপ হওয়ার খবর পাঠিয়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ পর্যন্ত না নেভি এসে পৌঁছায় তারা সেই লাইফ বোটটাকে ফলো করবে, যে বোটটা আসলে কোথায় যাচ্ছে। এদিকে ক্যাপ্টেন ফিলিপসের কিডন্যাপ হওয়ার ব্যাপারটা এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, কারণ বুঝতেই পারছেন এটা আমেরিকার মতো একটা দেশের জন্য প্রেস্টিজের ব্যাপার। তাই আমেরিকান নেভি তাদের যুদ্ধ জাহাজ পাঠায়। যেভাবেই হোক জলদস্যুদের সোমালিয়ায় পৌঁছানোর আগেই তাদেরকে আটক করার নির্দেশ দেওয়া হয়, কারণ জলদস্যুরা কোনোভাবে সোমালিয়ায় পৌঁছে গেলে ক্যাপ্টেনকে উদ্ধার করা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে। এদিকে লাইফ বোটের ধীরগতি এবং পানির ঢেউয়ের ধাক্কায় জলদস্যুদের একেবারে বেহাল দশা হয়ে পড়েছে, আর লাইফ বোট সিল হওয়ার কারণে ভেতরে থাকা সবার দম আটকে আসছিল। তো যাই হোক, কিছু সময় পরে জলদস্যুরা চারদিক থেকে প্রচন্ড শব্দের অ্যালার্ম শুনতে পায়। তারা জানালা দিয়ে দেখে যে আমেরিকান নেভির বিশাল যুদ্ধ জাহাজ তাদেরকে ঘিরে ফেলেছে। তাই তারা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তারা জানে যে যতক্ষণ ক্যাপ্টেন তাদের কবজায় আছে ততক্ষণ তাদের জীবন হারানোর ভয় নেই। এরপর সেই নেভি জাহাজের সিনিয়র অফিসার রেডিওর মাধ্যমে জলদস্যুদের সাথে যোগাযোগ করে বলে, তোমরা যদি ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও তাহলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা নিরাপদে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবে। তখন মুসে তাদেরকে বলে, আমরা ক্যাপ্টেনকে ছেড়ে দিব, কিন্তু তার জন্য আমাদের $10 মিলিয়ন দিতে হবে। তখন নেভি তাকে জানায় এত টাকা আনতে তাদের কিছুটা সময় লাগবে, কিন্তু তার আগে তারা সেই লাইফ বোটে খাবার এবং পানি পাঠাতে চায়। তাই মুসেও রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে কোনো খাবারই ছিল না। এদিকে অ্যালাবামা জাহাজকে সমস্ত ক্রু সহ মোম্বাসায় পাঠিয়ে দেওয়া হয়। তো পরের দিন সকালে খাবার আর পানি দেওয়ার জন্য নেভি 2টি পেট্রোল বোট পাঠায়। নেভি সৈন্যরা সেই লাইফ বোটের সামনে গিয়ে জলদস্যুদের বাইরে আসতে বললে মুসে বাইরে বেরিয়ে আসে। তখন একজন লেফটেন্যান্ট বলে, খাবার দেবার আগে তারা ক্যাপ্টেনকে একবার দেখতে চায় যে সে ঠিক আছে কিনা। ক্যাপ্টেন বাইরে এসে তাদেরকে জানায় যে সে ঠিক আছে, আর সাথে চালাকি করে এটাও বলে দেয় যে সে 15 নম্বর সিটে বসে আছেন, যাতে নেভির উদ্ধার কাজ কিছুটা সহজ হয়। আর নেভিও বুঝতে পারে ক্যাপ্টেন ফিলিপস ওই বোটের ঠিক কোথায় আছে, কারণ 12 ঘন্টার মধ্যে সেই লাইফ বোট সোমালিয়ায় পৌঁছে যাবে। তাই তাদের হাতে বেশি সময়ও নেই। পরের দৃশ্যে দেখা যায় রাতে ক্যাপ্টেন বাথরুমে যাওয়ার বাহানা দিয়ে বাইরে আসে এবং সুযোগ বুঝে জলদস্যুদের একজনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় এবং এরপর নিজেও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু রাতের অন্ধকারে নেভির লোকেরা কিছু বুঝে ওঠার আগেই মুসে ক্যাপ্টেন ফিলিপসকে আবারও ধরে ফেলে এবং ক্যাপ্টেনকে ভালো মতো মার দেয়। এরপর আমেরিকান নেভি সিল টিম তাদের ফাইনাল পদক্ষেপ নেওয়ার জন্য রেডি হয়ে যায়। তো প্ল্যান মোতাবেক মুক্তিপণের টাকার ব্যাপারে কথা বলতে জলদস্যুদের লোভ দেখিয়ে আবারও তারা সেই লাইফ বোটের কাছে যায় এবং লুকিয়ে জলদস্যুদের বোটের গায়ে একটি স্পাই মাইক্রোফোন লাগিয়ে দেয়, যাতে তারা ভিতরের সমস্ত কথা শুনতে পায়। আর তার সাথে আরেকটি টিম দড়ি দিয়ে বোটটাকে বেঁধে ফেলে, যাতে তারা কোনোভাবেই পালাতে না পারে। যাবার আগে তারা ক্যাপ্টেন ফিলিপসের জন্য একটি পোশাকও দিয়ে যায় এবং টাকা দেওয়ার কথা বলে মুসেকে তাদের সাথে নিয়ে যায়। নেভি সিল কমান্ডো হেলিকপ্টার টিম সহ সমস্ত ফোর্সকে তাদের স্পিড
স্পিড বাড়াতে বলা হয় যাতে তারা জলদস্যুদের বোটটাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলতে পারে। এরপর তারা বোটের উপর একটি বিশেষ স্পটলাইট ফেলে, যার কারণে বোটের ভিতরে থাকা জলদস্যুরা কিছুই দেখতে পারছিল না। আর এই সুযোগে তারা বোটটাকে তাদের বাঁধা দড়ির সাহায্যে টানতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল জলদস্যুরা যখনই তাদের স্নাইপারের নিশানার মধ্যে চলে আসবে তখনই তাদের তিনজনকে একযোগে শুট করে মেরে ফেলবে, কারণ একজনও যদি তাদের নিশানা থেকে বেঁচে যায় তাহলে ক্যাপ্টেন ফিলিপসকে সে মেরে ফেলবে। আর ক্যাপ্টেন ফিলিপসকে ওই পোশাক পাঠানোর উদ্দেশ্য হলো যাতে স্নাইপাররা টার্গেট করার সময় ক্যাপ্টেনকে চিনতে পারে এবং ভুল করে তার উপর ফায়ার না করে। এদিকে ক্যাপ্টেন ফিলিপস মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন। তিনি ধরে নেন যে তার আর বাড়ি ফেরা হবে না, তাই তিনি তার পরিবারের জন্য একটা শেষ চিঠি লিখতে শুরু করলে বোটের ভিতরে থাকা একটা জলদস্যু তার হাত থেকে চিঠিটা কেড়ে নিতে যায়। এক পর্যায়ে ক্যাপ্টেন তার ভারসাম্য হারিয়ে ফেললে জলদস্যুদের সাথে তার হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু জলদস্যুরা তাকে শেষ পর্যন্ত বেঁধে ফেলে এবং মুছে ফিরে না আসায় তারা বুঝতে পারে যে আমেরিকানরা আসলে তাদের কোনো মুক্তিপণ দিবে না। আর অবশেষে তারা যখন ক্যাপ্টেনকে মেরে ফেলতেই যাবে তখনই সৌভাগ্যবশত সেই তিনজন জলদস্যু স্নাইপারের নিশানায় চলে আসে। সাথে সাথেই স্নাইপাররা একযোগে গুলি করে সবগুলো জলদস্যুদের মেরে ফেলে। আর এরপর ক্যাপ্টেন ফিলিপসকে সেই লাইফ বোট থেকে উদ্ধার করে নেভি যুদ্ধ জাহাজে নিয়ে আসা হয়। এই ভয়ঙ্কর ঘটনায় ক্যাপ্টেন ফিলিপস এতটাই আতঙ্কিত হয়েছিল যে তিনি পরবর্তী 1 বছরে আর সমুদ্রে যাননি। 1 বছর পরে তিনি আবারও কাজে যোগ দেয়। অন্যদিকে আমেরিকান বিচারে মুসের 33 বছরের জেল হয়। আর এভাবেই এই সিনেমার গল্প শেষ হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে আরো এরকম ভিডিও উপভোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।